নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বপন। শুরু করছি নিউজ ভিউজ। কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপুঞ্জের ৭৫তম বর্ষপূর্তিতে বক্তৃতা দিয়েছেন এবং যেখানে তিনি দেশে করোনা পরিস্থিতির মোকাবিলায় কিভাবে ভারত সরকার লড়ছে, কিভাবে ভারতে কাজ হচ্ছে তার এক প্রকার খতিয়ান তুলে ধরেন তিনি। এবং তিনি এটাও উল্লেখ করেন যে করোনা পরিস্থিতিতে অন্যান্য দেশের তুলনায় ভারত অনেক ভালো কাজ করেছে। মাথায় রাখতে হবে, তিনি যখন এই কথা বলছেন তখন দেশে করোনার সংক্রমণ 10 লক্ষ ছাড়িয়ে গিয়েছে। যদি তিনিও এই বিষয়টা উল্লেখ করেছেন যে দেশে অর্থাৎ ভারতে করোনায় মৃতের সংখ্যা অন্যান্য দেশের তুলনায় অনেকটাই কম এবং এই তথ্য একেবারে সঠিক। অন্যান্য দেশের যেখানে করোনায় ভীষণ রকমভাবে বিপর্যস্ত যে দেশগুলো, সেইখানে যেরকমভাবে করোনায় মৃত্যু হয়েছে সেই তুলনায় ভারতবর্ষে করোনায় মৃতের সংখ্যা অনেকটাই কম। যে ডেথ রেট রয়েছে, মর্টালিটি রেট, সেই মর্টালিটি রেটও 3% অনেকটাই নিচে চলে গিয়েছে। স্বাভাবিকভাবে এটা একটা ইতিবাচক দিক এবং সেই ইতিবাচক দিকটাই আজকে প্রধানমন্ত্রী তুলে ধরেছেন রাষ্ট্রপুঞ্জের ফোরামে। তার পাশাপাশি তিনি এও বলেছেন অন্যান্য দেশের ভারতের থেকে শেখা উচিত। যেভাবে ভারতে নিচু তলায় স্বাস্থ্য পরিকাঠামোয় ভালো কাজ হয়েছে, সেই কারণেই করোনার মোকাবিলায় এই রকম অগ্রগতি ভারতের। একদিকে যেমন করোনা মোকাবিলায় ভারতের যে অগ্রগতি সেই বিষয়টা তিনি তুলে ধরেছেন, তার পাশাপাশি দেশে তার সরকার অর্থাৎ নরেন্দ্র মোদীর সরকার ঠিক কি কি কাজ করেছে, সেরকম যেরকম গরিব মানুষের জন্য বাড়ি করে দেওয়া, আয়ুষ্মান ভারত প্রকল্প সহ একাধিক বিষয় তিনি আজকে এই মঞ্চে তুলে ধরেন। স্বাভাবিকভাবেই বিরোধীরা এর বিরুদ্ধে যে সোচ্চার হবেন, বিভিন্ন বিষয়ে তারা যে কটাক্ষ করবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং বিরোধীদের কি বক্তব্য আগামী দিনে আগামী সময়ে আপনাদের সামনে আমরা তুলে ধরব। এই যে প্রধানমন্ত্রী এই বক্তব্য রাখলেন এবং এই জায়গা থেকেই ভীষণ রকম গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ভারতের করোনা পরিস্থিতির মোকাবিলায় দেশীয় যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন কি এবারে শুধুমাত্র সময়ের অপেক্ষা? কারণ জোর চর্চা চলছে। একদিকে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন, অন্যদিকে ক্যাডিলার জি-কোভ-ডি, এই দুটি ভ্যাকসিনের ট্রায়াল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং এই ট্রায়ালের ফলে হিউম্যান ট্রায়াল, এটা মাথায় রাখতে হবে যে হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে এবং এই হিউম্যান ট্রায়ালের পরে যারা স্বেচ্ছাসেবী তাদের সেরকমভাবে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। এটা পরিষ্কার যেটা জানতে পারা যাচ্ছে। শুধুমাত্র কিছু সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া, মাথা যন্ত্রণা করা ইত্যাদি এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এবং স্বেচ্ছাসেবকরা তারা সুস্থ রয়েছেন। রাজনৈতিক মহলে জোর জল্পনা, জোর চর্চা যে এবার কি তাহলে 15ই আগস্টে স্বাধীনতা দিবসের লালকেল্লায় যে ভাষণ দেন প্রধানমন্ত্রী, সেই ভাষণ থেকে ভ্যাকসিনের বাজারজাতকরণের বিষয়টা তিনি তুলে ধরবেন দেশবাসীর সামনে। যদিও এটা জল্পনার জায়গাতেই রয়েছে, তবে এই জায়গা থেকে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যে দেশীয় প্রযুক্তির ভ্যাকসিন আর কতদিনের মধ্যে বাজারে আসছে। দেশে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা 10 লক্ষ ছাড়িয়েছে। সেই সময়ে ভারতে কোভ্যাক্সিনের হিউম্যান ট্রায়াল শুরু হলো। তাতে ইতিবাচক ইঙ্গিত দিলেন মন্ত্রী। শুক্রবার হরিয়ানার রোহতাকের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চে দেশীয় এই ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে। হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ এক টুইটে জানান, 3 জন স্বেচ্ছাসেবকের শরীরে এই কোভ্যাক্সিন প্রয়োগ করা হয়েছে। সকলেই খুব ভালোভাবে ভ্যাকসিন সহ্য করেছেন, কোনো বিরূপ প্রতিক্রিয়া হয়নি। ভাইরোলজিস্টদের মতে বয়স, বর্ণ, রোগ প্রতিরোধ ক্ষমতা নির্বিশেষে বহু মানুষের উপর এই প্রতিষেধক প্রয়োগ করে পরীক্ষা করা হয়। মোট 3টি ধাপে ট্রায়াল প্রক্রিয়া সম্পন্ন করা হয়। প্রথম 2 ধাপের ট্রায়ালের জন্য রেজিস্ট্রেশনের শেষ দিন ছিল 13ই জুলাই। মোট 1100 জন স্বেচ্ছাসেবকের নাম নথিভুক্ত করে ICMR। প্রথম পর্যায়ে কোভ্যাক্সিন দেওয়া হবে 375 জনের শরীরে। আশানুরূপ ফল পেলে দ্বিতীয় পর্যায়ে ট্রায়ালে যাবে ICMR। এই পর্যায়ে ট্রায়ালের জন্য 750 জন স্বেচ্ছাসেবকদের নেওয়া হবে। ICMR এর তরফে ট্রায়ালের জন্য ইতিমধ্যে 12টি হাসপাতালকে বেছে নেওয়া হয়েছে। এদিকে এখনো পর্যন্ত বিশ্বে 100টি টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চলছে বলেই খবর। তার মধ্যে ড্রাগ রিসার্চ সংস্থা ভারত বায়োটেক, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ ও পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির মিলিত প্রচেষ্টায় তৈরি হচ্ছে কোভ্যাক্সিন। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। এবার আমরা রাজ্যের যে কন্টেনমেন্ট জোনগুলোতে লকডাউন চলছে সেই খবরে নজর রাখবো। আপনারা প্রত্যেকেই জানেন যে 19 তারিখ পর্যন্ত কন্টেনমেন্ট জোনগুলোতে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত রাজ্য প্রশাসন নিয়েছে এবং সেই মতো বিভিন্ন জায়গায় কন্টেনমেন্ট জোনগুলোতে পুলিশের নজরদারি তৎপরতা ভীষণ রকমভাবে চোখে পড়ার মতো।
বিধাননগর থানা এলাকায় যদি দেখি, বিধাননগর কমিশনারেট এলাকায় যদি দেখি, তাহলে আজকে সকাল থেকে বিধাননগর কমিশনারেটের বিভিন্ন থানা এলাকায় পুলিশ রাস্তায় বেরিয়ে মানুষকে সচেতন করেছেন। কন্টেনমেন্ট জোনগুলোতে কড়া নিরাপত্তা, কড়া পাহারা তো ছিলই। যারা মাস্ক পরছেন না তাদের হাতে মাস্ক তুলে দিচ্ছে পুলিশ। মাইকে প্রচার করা হচ্ছে বিভিন্ন বাজার এলাকা ও লোকালয়ে। বিধাননগর উত্তর থানা এলাকায় এই মার্কেটে প্রচার চালানো হয়। সেখানে দেখা যায় কলকাতা পুলিশের এক কর্মী ও তার ছেলে মাস্ক ও হেলমেট ছাড়া আসছিলেন, তাদেরকেও মাস্ক দেওয়া হয়। এ বিষয়ে ডিসি বিধাননগর জানান, করোনা সবার জন্য, করোনা সবাইকে আক্রান্ত করতে পারে। মাস্ক ছাড়া ও সোশ্যাল ডিস্টেন্স যে ভাঙবে তার করোনায় আক্রান্ত হওয়ার যে আশঙ্কা অনেকটাই বেশি। পুলিশের যারা পুলিশে কাজ করেন তাদেরকে কঠোরভাবে এই বিষয়গুলো দেখতে হবে। প্রত্যেকটি ডিপার্টমেন্টকে সবাইকে পরিষ্কারভাবে বলা হয়েছে যাতে তৎপরতায় কোনো রকম খামতি না থাকে, তৎপর হতে হবে। এদিকে রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে, তার স্ত্রীর কয়েকদিন আগেই জানা গিয়েছিল যে করোনা পজিটিভ। এই খবর সামনে আসার পরই ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধন পাণ্ডের সঙ্গে কথা বলেন। ফিরহাদ হাকিম, কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান, তিনি যে টেস্টিং টিম রয়েছে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে করোনা টেস্ট করছে, সেই টেস্টিং টিমকে সাধন পাণ্ডের বাড়িতে পাঠান এবং তার স্ত্রী সহ পরিবারের সকলের করোনা টেস্ট করা হয়। এবং আজকে টেস্টিংয়ের পর যেটা জানতে পারা গেছে যে তাদের করোনা নেগেটিভ, অর্থাৎ শুক্তি পাণ্ডে, মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী, তার করোনা পজিটিভ যেটা শোনা গিয়েছিল, এখন জানতে পারা যাচ্ছে তিনি করোনা নেগেটিভ। পুরো পরিবারের পাশাপাশি বাড়ির প্রত্যেকের করোনার পরীক্ষা করা হয় এবং সেই পরীক্ষা করার জন্য একদিকে যেমন কলকাতা পুরসভা, ফিরহাদ হাকিম, তার পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন সাধন পাণ্ডে। অসংখ্য মানুষের আশীর্বাদ এবং তাদের শুভকামনায় আমি আমার পরিবারের, আমার সহধর্মিণী শ্রীমতী শুক্তি পাণ্ডে করোনা ডিটেক্ট হয়েছিল পজিটিভ, আমার টেস্ট ছিল নেগেটিভ এবং আমার সবাই নেগেটিভ। এটা একটা ল্যাবরেটরি, লাল ল্যাবরেটরি এই ভুলটা করেছিল। আমি কৃতজ্ঞ মুখ্যমন্ত্রীর কাছে এবং শ্রী ববি হাকিমের কাছে যে ওরা আমার কাছে বা মুখ্যমন্ত্রী আমার সঙ্গে যোগাযোগ করেছিল, কথা বলেছিল এবং তারপর ববি হাকিম আমাকে ফোন করে কর্পোরেশনের টেস্টিং টিমটাকে পাঠায় এবং সেই টেস্টিং টিম এসে পরীক্ষা করে আমার বাড়ির যারা আছে সবাইকে পরীক্ষা করে আমাদের আজকে একটা সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে আমাদের সবারই নেগেটিভ। আসছি পরের খবরে। কলকাতা পুরসভার অন্তর্গত স্কুলগুলোর শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে রেশন কার্ডের সমীক্ষা করতে হবে। পুরসভার এই বিজ্ঞপ্তি সামনে আসার পরই শিক্ষকরা তারা কলকাতা পুরসভার পুর কমিশনার বিনোদ কুমারের দ্বারস্থ হলেন। তাদের বক্তব্য যে এই যে প্যান্ডেমিক চলছে, একটা মহামারী, একটা বিপর্যয় চলছে, এই অবস্থায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে যদি এই সার্ভে করা হয় তাহলে তারা আক্রান্ত হতে পারেন, তাদের আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই বেড়ে যাচ্ছে। সেই কারণে এই যে সার্ভের কথা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এটা যাতে তাদেরকে না করতে হয়, এই সার্ভে যাতে তাদেরকে না করতে হয়, তাই আজকে তারা পুর কমিশনারের দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা পুরসভার স্কুলগুলোর শিক্ষকের সংখ্যা 5 শতাধিক, তাই তাদের মনে একটা আশঙ্কা তৈরি হয়েছে এবং সেই আশঙ্কা থেকেই তারা আজকে পুর কমিশনারের দ্বারস্থ হয়েছিলেন। আমাদের একটা ডিউটি এসছে আপনার রেশন কার্ডের ডিউটি, হ্যাঁ, সেটা হাউস টু হাউস সার্ভেলেন্সের ডিউটি, বাড়ি বাড়ি গিয়ে করতে হবে। এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা সেটা চাইছি যে একটুখানি ডেফার করা হোক বা হোক, কেন বাড়ি বাড়ি গিয়ে এই অবস্থায় হলে টিচারদের, ধরুন টিচাররাই পড়েছে মেনলি, অফিস স্টাফও পড়েছে, তাদের কি হওয়ার আরও চান্স থাকবে, প্লাস তারা আবার যখন অফিসেও রিপোর্ট করতে যাবে সেখান থেকে তাদের অফিসিয়ালদেরও হওয়ার চান্স থাকবে, ইনফেক্টেড হওয়ার চান্স থাকবে। সেই জন্যই আমরা কমিশনার সাথে দেখা করবো যেটাকে যাতে রেফার করা যায় বা ইয়েতে সবারই সাথে। আসছি পরের খবরে।
আজকে প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের ফল, যদিও মেধা তালিকা প্রকাশ করা হয়নি পর্ষদের তরফ থেকে, এবং উল্লেখযোগ্যভাবে এই যে পাশের হার, সেই পাশের হারের রেকর্ড দেখা গিয়েছে। গত বছর যেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল 86.29%, সেখানে এবছর পাশের হার 90.13%। ছাত্র এবং ছাত্রীদের পাশের হার 90%-এর বেশি। আজকে এমনটাই সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস সাংবাদিক বৈঠকে বলেন, পাশের হারে এবার রেকর্ড হয়েছে। 2020 উচ্চ মাধ্যমিকে পাশের হার 90.19%। গত বছরের তুলনায় 3.84% বেড়েছে পাশের হার। গত বছর পাশের হার ছিল 86.29%। পড়ুয়ারা মার্কশিট পাবে 31শে জুলাই। এবছর পরীক্ষা দিয়েছে 7,61,583 জন পরীক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে 6,80,057 জন। পাশের হার 90.13%। ছাত্রদের পাশের হার 90.44% এবং ছাত্রীদের পাশের হারও 90%-এর বেশি। সর্বভারতীয় পরীক্ষার এবং উচ্চ মাধ্যমিকের প্রস্তুতির কথা ভেবে সংসদ সকল বিভাগের ছাত্রছাত্রীদের আগামী বছরের প্রস্তুতির জন্য অনেক বই প্রকাশ করেছে এবং সেগুলো অলরেডি আমরা ওয়েবসাইটে তুলে দিয়েছি। বিজ্ঞান, বাণিজ্য এবং কলা বিভাগের মোট মূল 17টি বিষয়ের পুরো সিলেবাসের মডেল প্রশ্ন এবং উত্তর, যেগুলো অধ্যায় ধরে ধরে, চ্যাপ্টার ধরে ধরে ছাত্রছাত্রীদের এই অবকাশকালীন সময়ে পড়বার পঠন পাঠনের জন্য পুরো সিলেবাস তুলে দেওয়া হয়েছে। ওয়েবসাইটেও ফল জানতে পারবে ছাত্রছাত্রীরা। সেই ওয়েবসাইটগুলি হলো wbresults.nic.in, এছাড়াও রয়েছে www.exametc.com, www.results.shiksha, www.westbengal.shiksha, www.westbengalonline.in, www.indiaresults.com। এবছর স্ক্রুটিনি ও রিভিউয়ের ফিও কমানো হয়েছে। 31শে আগস্টের মধ্যে স্ক্রুটিনি ও রিভিউ করা যাবে। স্ক্রুটিনি করতে 50 টাকা ও রিভিউ করতে 75 টাকা ফি লাগবে। 31শে জুলাই বেলা 2টোয় 52টি বিতরণ কেন্দ্র থেকে মার্কশিট পাওয়া যাবে, এদিন জানিয়েছেন সংসদ সভাপতি। রেজাল্ট ঘোষণার পরপরই টুইটে ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ভবিষ্যতের শুভেচ্ছা বার্তাও জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। অভূতপূর্ব ফল হয়েছে উচ্চ মাধ্যমিকে। 90%-এর বেশি পেয়েছে 30,000 ছাত্র। অন্যদিকে 80 থেকে 89% নম্বর পেয়েছে 48,000-এর বেশি ছাত্রছাত্রী। স্বাভাবিকভাবেই এটা রাজ্যের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক, এবং যেহেতু মেধা তালিকা এবছর প্রকাশ হয়নি, তাই যে মেধা তালিকা প্রত্যেকবার প্রকাশ হয়, একটা নাম, ছাত্রছাত্রীদের নাম থাকে, সেটা এবার সংসদের তরফ থেকে প্রকাশ করা হয়নি। যদিও সংসদ সভাপতি মহুয়া দাস বলেছেন এবছরের সর্বোচ্চ নাম্বার 500-র মধ্যে 499 পেয়েছেন। তো স্বাভাবিকভাবে আমরা এই বিষয়ে খোঁজ নিই, এবং খোঁজ নেওয়ার পর জানতে পারা যায় বেহালার স্রোতশ্রী রায় শাখাওয়াত মেমোরিয়াল হাই স্কুলের ছাত্রী, সে প্রথম স্থান অধিকার করেছে, এবং তার সঙ্গে বাঁকুড়া বরজোড়া হাই স্কুলের গৌরব মণ্ডল যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছে। বেহালা স্রোতশ্রী রায় যুগ্মভাবে প্রথম, 499 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে স্রোতশ্রী। 124 নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর সরণির বাসিন্দা স্রোতশ্রী বলল, এতটা ভালো ফলের আশা করেনি সে। এই ফলে বেশ উচ্ছ্বসিত সে। ভাবিনি যে হয়তো হ্যাঁ একটা তো আশা থাকে যে হয়তো প্রথম 20-র মধ্যে আসবে কি কিছু একটা, কিন্তু এরকম ভাবে প্রথম হওয়া রাজ্যে কোনোদিনই তো হয়নি, তো ভালোই লাগছে, খারাপ লাগছে না। যুগ্মভাবে প্রথম হয়েছে বাঁকুড়া বরজোড়া হাই স্কুলের গৌরব মণ্ডল। গৌরবের প্রাপ্ত নম্বর 499। এবারের উচ্চ মাধ্যমিকে 498 পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে বেশ কয়েকজন পরীক্ষার্থী। বালুরঘাট হাই স্কুলের ছাত্র সৌগত সরকার, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র নীলার্য দাস দ্বিতীয় স্থান অধিকার করেছে। 497 নম্বর পেয়ে তৃতীয় স্থান করে নিল বালুরঘাটের দেবজ্যোতি ভট্টাচার্য ও তানিশা বসাক। 496 নম্বর পেয়ে চতুর্থ স্থান দখল করল অভিক ভৌমিক ও সৌরভ পাল। যদিও রাজ্য উচ্চশিক্ষা পর্ষদ এবারে কোনো মেধা তালিকা প্রকাশ করেনি। 78 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে 498 নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে নীলার্য দাস। এদিকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের রাহুল মজুমদার 497, অর্চিষ্মান সাহা 495, স্বস্তিক দাস 494,
সোমেশ্বর মুখার্জি 494, সোমনাথ ভট্টাচার্য 493, উদ্ভাস বসাক 492 ও সাগ্নিক কোলে 492 নম্বর পেয়ে প্রথম 10-এর মধ্যে জায়গা করে নিয়েছে। বাঁকুড়ার সিমলাপাল মদনমোহন উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও এবার উচ্চ মাধ্যমিকে ভালো ফল করেছে। সেরা 10-এ জায়গা করে নিয়েছে রূপ সিনহা বাবু, মৌ দাস মহন্ত, দুজনের প্রাপ্ত নম্বর 497, জয়দীপ মান্না 496, অনুভব পণ্ডা 495, শীর্ষেন্দু পাঠক, স্নিগ্ধা শতপথী, তাঁদের প্রাপ্ত নম্বর 492, দেবারতী পাত্র প্রাপ্ত নম্বর 491, 490 নম্বর পেয়ে 10ম স্থানে জায়গা করে নিয়েছে সৌভিক পণ্ডা। কোচবিহারের কৃষ্টিধর পণ্ডিত, তাঁর প্রাপ্ত নম্বর 496। কোচবিহার জেনকিন স্কুলের ছাত্র কৃষ্টি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চায়। তার বাবা কৃষ্ণেন্দু পণ্ডিত ইঞ্জিনিয়ার, মা স্বাস্থ্য বিভাগের কর্মী। ছোটবেলা থেকেই বাবার বইপত্র ঘেঁটে বড় হয়েছে কৃষ্টি। এদিকে উচ্চ মাধ্যমিকে রহরা রামকৃষ্ণ মিশনের আবারও জয় জয়কার। 6 জন ছাত্র 6ষ্ঠ স্থান অধিকার করেছে। রহরা রামকৃষ্ণ মিশনের ছাত্র আবির শিকদার, তার প্রাপ্ত নম্বর 496। ভবিষ্যতে সে অঙ্ক নিয়ে পড়াশোনা করতে চায়। এবারের উচ্চ মাধ্যমিকে মেধা তালিকা প্রকাশিত হয়নি, তবে বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বর ও পাশের হার। এবারের উচ্চ মাধ্যমিকে 30,000 ছাত্রছাত্রী 90% বেশি নম্বর পেয়েছে। 80 থেকে 89% নম্বর পেয়েছে 48,000-এরও বেশি ছাত্রছাত্রী। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। নিউজ ভিউজের সময় এখন একটা ছোট্ট বিরতি, আর বিরতির পর আপনাদের দেখাবো বিদ্যুতের লাগাম ছাড়া বিল এবং এর প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালো আইএনটিইউসি। এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। ট্যালেন্টও রয়েছে সঙ্গে, কেরিয়ার নিয়ে চিন্তা নয়। এখন শুধু মানব সরকারি বিধিনিষেধ, নেব পরিষ্কার থাকার অঙ্গীকার। ঘরে থেকে আমরা সকলে মিলে করোনাকে হারাবো এবার। Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. বিরতির পর বিদ্যুতের লাগাম ছাড়া বিলের প্রতিবাদে রাস্তায় নেমে সিএসসির বিরুদ্ধে বিক্ষোভ আইএনটিইউসির। সিএসসির বিল পুড়িয়ে বিক্ষোভ দেখালো আইএনটিইউসি কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ, একাধিকবার সিএসসি দফতরে জানিয়েও কোনো সুরাহা হয়নি। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও বিষয়টি জানিয়েছেন তারা, এরপরও কোনো পদক্ষেপ নেয়নি রাজ্য সরকার। শুক্রবার তালতলা এলাকায় ইন্দিরা গান্ধী মূর্তির সামনে পতাকা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন কর্মী সমর্থকরা। আমরা এর আগে প্রতিবাদ করেছি কি 3 মাসে মুভ করুন, 50% করুন বিল, সেইটা কোনো উচ্চারণে শুধু দিদি বলে যাচ্ছেন আমি গোয়েঙ্কার সাথে মিটিং করছি, এই মিটিং করছি, ওই মিটিং করছি, কী করছেন জানি না। ওই জন্য আমরা রাস্তায় নেমেছি। আজকে তো রাস্তায় নেমে আমরা বিল জমা দেবো না, তার প্রতিবাদে আমরা ইলেকট্রিসিটি বিল আজকে জ্বালিয়েছি। তারপরে আরও আমরা বিভিন্ন আরও জোরদার আন্দোলন করবো, এটা নিয়ে নামবো। লাগাম ছাড়া বিদ্যুতের বিল, এমনটাই অভিযোগ আইএনটিইউসির কর্মী সমর্থকদের। আর সেই প্রতিবাদে এবার সিএসসির বিল পুড়িয়ে তারা অভিযোগ এবং প্রতিবাদ জানালো। এখন দেখার তাদের যে হুঁশিয়ারি, আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের, সেই হুঁশিয়ারি এবং আন্দোলন কোন পথে এগোয়। ক্যামেরা অরূপ পালের সঙ্গে কুন্তল দাস, আরোহী নিউজ।
আপনাদের গতকালই দেখিয়েছিলাম সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম এই যে মাস্ক স্যানিটাইজারের ওপর 18% জিএসটি চাপিয়েছে কেন্দ্রীয় সরকার, এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। একটি সোশ্যাল বার্তায় তিনি বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন। আজকে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি লিখেছেন এবং কেন্দ্র যে এই 18% জিএসটি নিচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য তিনি মুখ্যমন্ত্রীকে আবেদন করেছেন। তার পাশাপাশি রাজ্য সরকার যে জিএসটি নেয় অর্থাৎ 9%, সেই প্রযুক্ত জিএসটি যাতে প্রত্যাহার করা হয় সেই দাবি তিনি জানিয়েছেন। তিনি এও উল্লেখ করেছেন যে এই মুহূর্তে সাবান, মাস্ক এবং স্যানিটাইজার অত্যাবশ্যকীয় পণ্য, তাই এখানে জিএসটি না নেওয়াই বাঞ্ছনীয়। রাজ্য সরকারকে, মুখ্যমন্ত্রীকে একটা চিঠি আমি দিয়েছি আজকে, তার একটা কপি মুখ্য সচিবকে দিয়েছি। আশা করব মুখ্যমন্ত্রী গুরুত্ব দিয়ে সেটা বিবেচনা করবেন। সবাই বুঝতে পারছেন যে করোনা আবহে মানুষ খুব বিপদে আছে, জিনিসের দাম ভয়ঙ্কর, লোকের হাতে কাজ নেই, তারপরে একটা অসুস্থতা হলে কোথায় যাবে, কার কাছে যাবে, কিভাবে টেস্ট করবে, কে ভর্তি করাবে, মানুষ জেরবার। এইরকম একটা সময়ে মানুষের উপরে, মরার উপরে খাড়ার ঘা চাপানোর প্রচেষ্টা করছে দিল্লি, এটা মেনে নেওয়া উচিত না। আমরা এর আগে সর্বদলীয় মিটিংয়েও বলেছিলাম কখনোই যেন করোনার বিপদকে সুযোগ হিসেবে লুট করার মতো করে ব্যবহার করা না হয়, তাই চলছে। কিন্তু আলিপুর চিড়িয়াখানায় নতুন অতিথি। গত 10ই জুলাই 11টি অ্যানাকন্ডা বাচ্চা জন্ম নিয়েছে এবং তাদের শারীরিক অবস্থা এই মুহূর্তে পর্যবেক্ষণে রয়েছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের। 4টি অ্যানাকন্ডা ছিল, তাদের এইখানে অর্থাৎ কলকাতার এই আলিপুর চিড়িয়াখানায় অনুকূল পরিবেশে তারা বাচ্চা প্রসব করেছে এবং তার পাশাপাশি যেটা জানতে পারা যাচ্ছে যে এদের শারীরিক অবস্থা কেমন থাকে তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে যে এই বাচ্চাগুলোকে এখানেই রাখা হবে নাকি অন্য কোনো চিড়িয়াখানায় নিয়ে যাওয়া হবে। আলিপুর চিড়িয়াখানায় খুশির হাওয়া। এখানকার ইয়েলো অ্যানাকোন্ডা দিয়েছে 11টি সন্তান, আর যে সন্তান আলিপুর চিড়িয়াখানাকে আরও গর্বে ভাসিয়ে তুলেছে। ঠিক যখন করোনা আবহ চলছে রাজ্যে, ঠিক সেই সময় আলিপুর চিড়িয়াখানা বন্ধ, এখানে সাধারণ মানুষ এর প্রবেশাধিকার বন্ধ রয়েছে। ঠিক এরকম একটা আবহের মধ্যে আলিপুর চিড়িয়াখানায় খুশির হাওয়া। এখানে আমরা এই মুহূর্তে রয়েছি অ্যানাকোন্ডার সংসারে। দেখাই যাচ্ছে যে মা অ্যানাকোন্ডা দিব্যি রয়েছে। এই মা অ্যানাকোন্ডা নতুন 11টি শাবকের জন্ম দিয়েছে, যে 11টি ফুটফুটে শাবক আগামী দিনে এই আলিপুর চিড়িয়াখানাকে আলোকিত করে তুলবে। সাধারণ মানুষ এই অ্যানাকোন্ডার টানে ছুটে আসবে আলিপুর চিড়িয়াখানায়। সেই ছবি আমরা তুলে ধরবো আমাদের দর্শকদের। এই মুহূর্তে আমরা সেই মা অ্যানাকোন্ডাকে দেখতে পাচ্ছি। আমরা দেখাবো তার যে ফুটফুটে 11টি শাবক, যে 11টি শাবক জন্ম দিয়েছে এই মা অ্যানাকোন্ডা। সেই 11টি ফুটফুটে শাবক আর কিছুদিন পরেই আলিপুর চিড়িয়াখানাকে আলোকিত করে তুলবে। হাজার হাজার দর্শনার্থী যারা এই আলিপুর চিড়িয়াখানায় বিভিন্ন জীব জন্তু জানোয়ার দেখতে আসবেন, তাদের কাছে অন্যতম আকর্ষণ হয়ে উঠবে এই অ্যানাকোন্ডাগুলি। 11টি অ্যানাকোন্ডা, যে 11টি অ্যানাকোন্ডা একেবারেই এই মুহূর্তে শিশু, তাদের জন্ম দিয়েছে মা অ্যানাকোন্ডা। এই অ্যানাকোন্ডাকে নিয়ে গর্বের একটা আবহে ভাসছে আলিপুর চিড়িয়াখানায়। তাদেরকে দেখভাল করছেন কিপাররা। আমার সঙ্গে এইরকমই একজন কিপার রয়েছেন, তার সঙ্গে কথা বলবো এবং ঠিক কিভাবে এই ছোট শাবকগুলোকে বড় করে তোলা হচ্ছে সে সম্পর্কে জানবো। আপনি প্রথম থেকে, আপনারা প্রথম থেকে এই মা অ্যানাকোন্ডাকে পরিচর্যা করেছেন এবং অবশেষে ফুটফুটে 11টি সন্তান প্রসব করেছে এই মা অ্যানাকোন্ডা। ঠিক অভিজ্ঞতাটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। অভিজ্ঞতা শেয়ার করতে মানে কি, একে তো আমরা নিয়েছিলাম আপনার ম্যাড্রাস জু ক্রোকোডাইল ব্যাংক থেকে নিয়েছিলাম। সেটা সেই সময় ছিল আপনার জুন মাস, মানে 2019-এ 8ই জুন আমরা নিয়ে এসেছি। 8ই জুন গেছি আর 13ই জুন আমরা এখানটায় চিড়িয়াখানায় নিয়ে এসেছি। তারপর থেকে তাদেরকে আমরা 4টে খাঁচায়, আমরা তখন প্রথম নতুন তো বাইরে ছাড়তে পারবো না, সেই জন্য আমরা খাঁচায় রেখেছিলাম। তাদেরকে খাওয়া দাওয়া সব কিছু দিয়ে তাদেরকে ভালোভাবে রেখে তারপরে কিছুদিন পরে আমরা এর মধ্যে ছাড়া হয়। ছাড়ার পরে তারপরে দেখছি এরা নিজেদের মধ্যে প্রজনন হচ্ছে। তো জানুয়ারি মাসে তখন প্রজননটা তো করছে, তখন
করার পরে আমরা দেখলাম কিছুদিন পরে দেখছি কি এদের পেট আস্তে 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 ফুলছে। তখন সাহেবকে বললাম, স্যার উনি বললেন কি একে আলাদা করে রাখো। আমরা যখন আলাদা করে রাখলাম, রাখার পরে তারপরে দেখছি জুলাই মাসে আমাদের 10 তারিখে এই বাচ্চাটা হয়েছে। তখন আমাদের খুব খুশি হয়েছে কি আমরা এই প্রথম করতে পেরেছি জিনিসটা। আমি আরেকজন কিপারের সঙ্গে কথা বলবো। আপনি বয়স অনেকটাই নবীন, অ্যানাকোন্ডাকে প্রথম থেকে এখানে দেখভাল করছেন। যখন দেখলেন তার সন্তান প্রসব করবে, কতটা যত্ন নিতে হয়েছিল মাকে? খুব যত্ন নিতে হয়েছিল, কারণ যখনই আমরা দেখেছিলাম যে প্রজনন লিপ্ত হয়, প্রজনন লিপ্ত হওয়ার পরেই যখন বুঝলাম যে প্রজনন হয়ে গেছে, তারপরে আমরা সাইড করে দিয়েছিলাম, ওকে সেপারেট করেছিলাম। কারণ ওই টাইম একটা ভয় থাকে যে ওরা ক্যানাবালিজম একটা ব্যাপার থাকে, মেলকে খেয়ে নিতে পারে ফিমেলে, ঠিক আছে। তার জন্য আমরা ওটাকে সরিয়ে দিয়েছিলাম যাতে মেলকে না খেয়ে নেয় বা কিছু দুর্ঘটনা না ঘটে যায়। তারপরে আস্তে আস্তে আমরা দেখতে থাকি যে ও বেশ মানে ফুলতে থাকে, বেশ মোটা হতে থাকে। তখন আমরা বুঝলাম যে মোটামুটি প্রেগনেন্ট হয়েছে আমাদের, মানে ওদের প্রজনন লিপ্ত হওয়ার পরে সাকসেস হয়েছে ওটা আর কি। তারপরে ঠিক 6 থেকে 7 মাসের মধ্যেই আমাদের 11টা বাচ্চা বেরিয়ে আসে। আমরা দেখতেই পাচ্ছি এই 11টা বাচ্চা, এদের জন্য কি পরিচর্যা করতে হচ্ছে এই মুহূর্তে আপনাদের? এই মুহূর্তে আমরা একসঙ্গে রেখেছি 2 ভাগ করে, কিছু ওখানে আছে এখানে আছে। এবার আমরা এইভাবে রাখবো, তারপরে একটা শেডিং করবে, মানে খোলস ছাড়বে একটা, তারপরে ওদেরকে খাবার দেওয়া হবে, খাবার দেওয়া শুরু হবে। তার খাবারের মধ্যে ছোট মাইস দিতে হবে এখন, কারণ ছোটো তেরা সাইজে, তাই খাবারটা যেন ছোট্ট হয়, যারা নিতে পারে ঠিকঠাক করে। এইভাবে আমরা ওকে মানে বড় করতে চেষ্টা করব। আমরা বুঝতেই পারলাম যে একটা মানুষকে যেভাবে পরিচর্যা করে তাদেরকে সযত্নে লালন পালন করতে হয়, ঠিক অ্যানাকোন্ডাকেও এই আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসার পর এদের জন্য যা যা পরিচর্যা করার করেছেন এই কিপাররা, এবং অবশেষে 11টি সন্তান প্রসব করেছে এই মা অ্যানাকোন্ডা। এবং সন্তান প্রসবের পর মাকে আলাদা রাখা হয়েছে, এবং আমরা আবারও দেখাচ্ছি সেই বাচ্চা অ্যানাকোন্ডাগুলোকে, যে 11টা বাচ্চা প্রসব করেছে মা অ্যানাকোন্ডা। এবং আলিপুর চিড়িয়াখানায় বলা যায় গর্ব, এবং আগামীতে এই করোনা আবহ কেটে গেলে মানুষ আবার আসতে শুরু করবেন তাদের প্রিয় জীবজন্তু দেখবার জন্য, এবং এই অ্যানাকোন্ডা যে অন্যতম আকর্ষণ হয়ে উঠবে তা বলাই বাহুল্য। আলিপুর চিড়িয়াখানায় মানে বাঙালির গর্ব। বাঙালির কাছে এই আলিপুর চিড়িয়াখানার গর্বের শেষ নেই। সেই আলিপুর চিড়িয়াখানার গর্ব আরও বাড়িয়ে তুলল আলিপুর চিড়িয়াখানার মুকুটে, যেন আর নতুন করে মোড়ক জুড়ল এই অ্যানাকোন্ডা, 11টি অ্যানাকোন্ডা, যে অ্যানাকোন্ডার টানে আগামী দিনে আরও মানুষ আলিপুর চিড়িয়াখানায় এসে ভিড় জমাবেন, এবং সেটাই প্রত্যাশা করছেন আলিপুর চিড়িয়াখানার কর্মকর্তারা। ক্যামেরায় জয়ন্ত দাসের সঙ্গে বিকাশ ঘোষ, আরোহী নিউজ, আলিপুর চিড়িয়াখানা থেকে। নজর রাখবো পরের খবরে। লাল হলুদ সমর্থকদের জন্য বড় খবর, কোয়েসের থেকে এনওসি এবং স্পোর্টিং রাইটস ফিরে পেল ইস্ট বেঙ্গল ক্লাব। এর পাশাপাশি নতুন ইনভেস্টর নিয়েও জোর চর্চা শুরু হয়ে গেছে, যদিও ক্লাব কর্তা দেবব্রত সরকার এ বিষয়ে কোনো রকমভাবেই আলোচনা হয়েছে বা কোনো ইনভেস্টরের সঙ্গে কথা হয়েছে এ বিষয়ে মুখ খুলতে নারাজ। সরকারিভাবে বিচ্ছেদ প্রক্রিয়া সম্পূর্ণ হলো কোয়েস ও ইস্ট বেঙ্গলের। প্রাক্তন ইনভেস্টর কোয়েস কর্পোরেশনের তরফ থেকে নো অবজেকশন সার্টিফিকেট এবং স্পোর্টিং রাইটস ফিরে পেল ইস্ট বেঙ্গল ক্লাব। কোয়েসের তরফ থেকে একটি নোটিশ বেরোয়, যা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জকে পাঠানো হয়। সেই নোটিশে কোয়েস জানিয়ে দেয় ইস্ট বেঙ্গল ক্লাবকে যাবতীয় স্বত্বাধিকার ফিরিয়ে দিচ্ছে কোয়েস ইস্ট বেঙ্গল প্রাইভেট লিমিটেড। অর্থাৎ এই ঘোষণার 24 ঘন্টার মধ্যেই খাতায় কলমে স্পোর্টিং রাইটস হাতে এলো ইস্ট বেঙ্গল ক্লাবের। এদিন বিকেলে ক্লাব তাঁবুতে আলোচনায় বসেছিলেন ক্লাব কর্তারা। বিষয় ছিল 1 আগস্ট ক্লাবের প্রতিষ্ঠা দিবসে কি অনুষ্ঠান করা সম্ভব। ফাউন্ডেশন দিতে আজকে খালি একমাত্র 2টো জিনিসই ঠিক হয়েছে। আমরা একটা ফ্ল্যাগ উত্তোলন করব এটা সকালবেলায়, আর চিফ গেস্টটা ঠিক হয়েছে। আজকে কল্যাণদা আসেননি, আমরা অন্য আলোচনা নিয়ে বসলাম। কালকে কল্যাণদার সাথে বাড়িতে যেয়ে সকালবেলায় আলোচনা করে বিকেলবেলায় আমরা ঠিক করব। তার ভিতরে 3-4 দিনের ভিতরে প্রেস কনফারেন্স করে জানিয়ে দেবো আমরা। ময়দানে কান পাতলেই এখন শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গলের নতুন ইনভেস্টরের সম্ভাবনার কথা। ক্লাব কর্তা দেবব্রত সরকার অবশ্য ইউএসইএল এর কর্ণধার প্রসূন মুখার্জির সঙ্গে কোনো রকম কথা হওয়ার বিষয়ে অস্বীকার করছেন। ইস্ট বেঙ্গল ক্লাব লাইসেন্সিংও করবে, স্পোর্টিং রাইটসও আসবে, এগুলো দুটোই হবে। অতএব এই নিয়ে দুশ্চিন্তা করার কারোর কোনো কারণ নেই।
তবে এনওসি হাতে পেয়ে যাওয়ায় পরবর্তী পদক্ষেপ যে কাল থেকেই নেওয়া শুরু হবে সে কথাও জানিয়েছেন ক্লাব কর্তা। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ। নিউজ ভিউজ আজ এ পর্যন্তই। অন্যান্য অনেক খবরের জন্য চোখ রাখুন আরোহী নিউজে। শুভরাত্রি।